ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি তোমরা সবাই আগের ভিডিওগুলো দেখেছো। সবাই আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভিটামিন ও নিউক্লিক অ্যাসিড। এখন প্রশ্ন আসছে ভিটামিন কি, অর্থাৎ আমাদের ফার্স্ট কোশ্চেন হলো ভিটামিন। এই ভিটামিন কি? দেখো, এই ভিটামিন শব্দটা আমরা সকলেই পরিচিত, কি ছোট কি বড়, ভিটামিন শব্দটার সঙ্গে আমাদের অতপ্রতভাবে আমরা জড়িয়ে রয়েছি। তাহলে আমাদের এখন মনে প্রশ্ন আসছে ভিটামিনের ডেফিনেশন বা সংজ্ঞা কি, কাকে বলে ভিটামিন? অ্যাকচুয়ালি যে সমস্ত জৈব যৌগ সাধারণ খাদ্যে খুব অল্প পরিমাণ থেকে মানুষের তথা প্রাণীদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সুসম্পন্ন করে এবং রোগ প্রতিরোধ করে, তাদেরই আমরা বলি ভিটামিন। এতে গেল ভিটামিনের ডেফিনেশন বা সংজ্ঞা। এবারে আসছি আমরা ভিটামিন পাই কোথায়, অর্থাৎ এর সোর্স বা উৎস। কোথা থেকে পাই আমরা ভিটামিন? অ্যাকচুয়ালি ভিটামিন পাওয়ার উৎস হলো দুটি, একটা হলো উদ্ভিজ আর একটা হলো প্রাণীজ। উদ্ভিজ কাকে বলবো বা তার সোর্স কি কি রয়েছে? বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি আলু, ঢেঁকি ছাটা চাল, গুড়, দানা শস্য, টমেটো, পালং শাক, সয়াবিন, লেটুস শাক, হিউজ অর্থাৎ উদ্ভিজ যে আমরা ভিটামিন পাই সোর্স। প্রাণীজ কি? মাছ, মাংস, দুধ, ডিম এগুলো তো রয়েছে, তার সঙ্গে রয়েছে ছানা, পনির কিংবা দই, কড, হাঙর প্রভৃতি যে সামুদ্রিক মাছ রয়েছে, তাদের যকৃৎ মিশ্রিত যে তেল, সবই হলো প্রাণীজ ভিটামিনের উৎস। এতে গেল ভিটামিনের উৎস বা সোর্স। এবারে আসছি আমরা এর ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ, অর্থাৎ ভিটামিনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। এই দ্রবণীয়তার উপর বিচার করে ভিটামিন দু প্রকারের হয়, একটাকে বলবো তেলে দ্রবণীয়, আরেকটাকে বলবো জলে দ্রবণীয়। তেলে দ্রবণীয় ভিটামিন কারা? এ, ডি, ই, কে, এরা হলো তেলে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিন কারা? বি কমপ্লেক্স, সি, পি, এরা হলো জলে দ্রবণীয় ভিটামিন। এতে গেল ভিটামিনের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। এবারে আসছে আমরা এই ভিটামিনের কাজ কি, অর্থাৎ ভিটামিন আমাদের কি কাজে হেল্প করে। এখন ভিটামিনের কাজ অর্থাৎ ফাংশন অফ ভিটামিন। প্রশ্ন আসছে এই ভিটামিনের যে কাজ, আমরা কি করব? প্রত্যেকটা ভিটামিনের নাম, তাদের রাসায়নিক নাম এবং তারা আমাদের কি কি, তাদের অভাবজনিত ফলে কি কি আমাদের রোগ তৈরি হয়, অর্থাৎ তাদের অভাবের ফলে বা তাদের ঘাটতির ফলে আমাদের কি প্রবলেম হয় শরীরে বা কি রোগ সৃষ্টি হয়, সেগুলো একটু আলোচনা করব। তো যদিও আমি বলি এটা তো বায়োলজিক্যাল পার্ট, তোমরা অবশ্যই এটা বায়োলজিতে আরো ভালো করে ডিটেলসে দেখবে। তো আমরা প্রথমে চলে আসি নাম্বার 1, 1 নম্বর ভিটামিন এ, যার রাসায়নিক নাম রেটিনল। এই ভিটামিন এর প্রবলেমের অভাবে কি হয়? চোখের যে বিভিন্ন রোগ যাকে আমরা রাতকানা বলি, কিংবা ত্বকের বিভিন্ন রোগ যাকে আমরা বলি চামড়া ড্রাই বা শুষ্ক হয়ে যাওয়া, এগুলো কিন্তু ভিটামিন এর অভাবে হয়। এবারে আসি সেকেন্ড, B1 থায়ামিন। এই থায়ামিন এর রাসায়নিক নাম, তবে এটি বেরি রোগ সৃষ্টি করে অভাবে। এর আবার ভাগ রয়েছে, তোমরা পাবে বায়োলজিতে, শুষ্ক বেরি, আর্দ্র বেরি, এইসব রোগ আমাদের পাই আমরা ওখানে। এতে গেল B1। এবারে যাচ্ছি B2 অর্থাৎ নেক্সট। B2 তে কি আছে? রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন যদি রাসায়নিক নাম। এই B2 তে এতে কি ধরনের অভাবে, অর্থাৎ এই B2 ভিটামিনের অভাবে কি ধরনের রোগ সৃষ্টি হয়? এই রোগের মধ্যে প্রথমে আসছি গ্লসাইটিস অর্থাৎ জিহার মধ্যে ঘা, সোমাটাইটিস। এই সোমাটাইটিস এটার ফলে কি হয় না, আমাদের যে মুখ কিংবা ঠোঁট এতে ঘা হয়, অর্থাৎ একটাকে বলবো গ্লসাইটিস আর একটাকে বলবো সোমাটাইটিস, অর্থাৎ যাকে বলবো ভিটামিন B2। নেক্সট আমরা যাচ্ছি কি না ভিটামিন B6। B6 এ কি রয়েছে? পাইরোডিক্সিন, যার রাসায়নিক নাম। এই পাইরোডিক্সিনের মধ্যে রয়েছে পেলেগ্রানিন,
তাহলে পেলিগ্রা রোগটা কি? অ্যাকচুয়ালি চামড়া কুঁচকে যাওয়া, একে বলা হয় পেলিগ্রা রোগ। এছাড়া কি হতে পারে? অ্যানিমিয়া হতে পারে, নিদ্রাহীনতা হতে পারে, স্নায়বিক দুর্বলতা হতে পারে। এই ধরনের প্রবলেমগুলো হয় ভিটামিন B6 এর অভাবে। এবারে আসছি B12 অর্থাৎ সায়ানোকোবালামিন। এই সায়ানোকোবালামিন মানে এখানে মেটালটা রয়েছে কোবাল্ট। তো এই যে এর ফলে কি হয়? রক্তাপ্লতা কিংবা মুখে বা জিভে যে বিভিন্ন ধরনের প্রদাহ বা জ্বালা তৈরি হয়, এটা কিন্তু সায়ানোকোবালামিনের ফলে হয়। এবারে যাচ্ছি আমরা নেক্সট ভিটামিন সি। এই ভিটামিন সির কথা বললে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে একে আমরা কিন্তু স্টোর করতে পারি না। এই ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর উৎস বলতে আমরা জানি টমেটো, পেয়ারা, এই ধরনের যা আমরা খেয়ে আমরা ভিটামিন সি কালেক্ট করি, কিন্তু আমরা একে স্টোর করে রাখতে পারি না। তো ভিটামিন সি আমরা প্রবলেম অর্থাৎ এর অভাবে কি হয়? স্কারভি রোগ। স্কারভি রোগটা কি? মাড়ি বা দাঁতের থেকে যে রক্ত পড়া এই ধরনের, বা পায়োরিয়া, এই যে মাড়ি ফেটে রক্ত পড়া ইত্যাদি যে ব্যাপারগুলো বললাম, এগুলো হয়। এগুলো কিন্তু ভিটামিন সির অভাবে হয়। এবার গেল নেক্সট, অর্থাৎ আমরা চাচ্ছি ভিটামিন ডি। এই ভিটামিন ডি কি? অ্যাকচুয়ালি ভিটামিন ডি হলো আর্গো ক্যালসিফেরল। এই আর্গো ক্যালসিফেরল যদি, তবে এর ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম হচ্ছে শিশুদের ক্ষেত্রে কি হয়? বিশেষ করে রিকেট হয়। আবার বড়দের ক্ষেত্রে অস্ট্রিওমালেশিয়া কিংবা গাঁটে ব্যথা এই ধরনের রোগ তৈরি হয়। নেক্সট যাচ্ছি আমরা কি না ভিটামিন ই। এই ভিটামিন ই কি হয়? টোকোফেরল। টোকোফেরল কি না, এখানে সাধারণত আমরা দেখতে পাই কি যে আমরা বিশেষ করে মেয়েদের বন্ধ্যাত্ব কিংবা পেশি বা ত্বকের মধ্যে বেশি সমস্যা আমরা দেখতে পাই। এটা কিন্তু মূলত ভিটামিন ইর অভাবে হয়। এবারে আসছি নেক্সট ভিটামিন কে। এই ভিটামিন কেটা কি? অ্যাকচুয়ালি ভিটামিন কে হলো ফাইলোকুইনন। এখানে কি হয়? যে আমাদের সাধারণত রক্তক্ষরণ যাতে সহজে বন্ধ না হয়, এর অভাব হলে সহজে রক্তক্ষরণ হওয়ার পর দেখবো আমরা বন্ধ হচ্ছে না। এটাই হলো ভিটামিন কে। এবারে আসছি, তাহলে এই যে আমরা বললাম বিভিন্ন ভিটামিন, তাদের ফাংশন, আমাদের অভাবে কি কি প্রবলেম হয়, এটা গেল ভিটামিনের পার্ট। এর সঙ্গে আমরা কয়েকটা নতুন জিনিস জানবো। কি জানবো আমরা? প্রথমে জানবো আমরা প্রোভিটামিন, তার সঙ্গে জানবো অ্যান্টিভিটামিন। তা প্রথমে আসি প্রোভিটামিন কি। অ্যাকচুয়ালি খাদ্যে বর্তমান যে সমস্ত পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরই বলবো প্রোভিটামিন। এখন প্রোভিটামিনের উদাহরণ কি হতে পারে? যে বিটা ক্যারোটিন, ভিটামিন এ এর প্রোভিটামিন। এবারে যাচ্ছি আমরা অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন কি? অ্যাকচুয়ালি এই অ্যান্টিভিটামিন হচ্ছে যে সমস্ত যৌগের ভিটামিনের সঙ্গে, অর্থাৎ যেসব যৌগের ভিটামিনের সঙ্গে রাসায়নিকভাবে বা রাসায়নিক গঠনে সাদৃশ্য থাকা সত্ত্বেও কি হচ্ছে, কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া এদের নেই। অর্থাৎ এক কথায় বললে গঠনগত সাদৃশ্য রয়েছে কিন্তু শরীরে কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া এদের দেখায় না, তখনই তাকে আমরা বলবো অ্যান্টিভিটামিন। এখানে কি হয় না, অক্সিথিয়ামিন, পাইরোথিয়ামিন এই ধরনের গুলো এরা কি করে B1 যে ভিটামিনটা কার্যকারিতাকে কি করবে? নষ্ট করে। অ্যাকচুয়ালি এরা নষ্ট করে বলে তাই একে অ্যান্টিভিটামিন বলে, কার্যকারিতা নষ্ট করে বলে। এবারে যাচ্ছি আমরা নেক্সট সিউডো ভিটামিন। এই সিউডো কথাটার অর্থ কি না, সিউডো কথাটার অর্থ হলো ছদ্মবেশী, অর্থাৎ গঠন স্ট্রাকচারটা ভিটামিনের মতো। অর্থাৎ এক কথায় সংজ্ঞা বললে যে সমস্ত জৈব যৌগ ভিটামিনের গঠন সদৃশ কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়, তাদেরই আমরা বলি সিউডো ভিটামিন। এই সিউডো ভিটামিনের কি হতে পারে না, মিথাইল কোবালামিন। এই মিথাইল কোবালামিনের হলো B12 এর ছদ্ম ভিটামিন। অর্থাৎ এই যে আমরা প্রশ্নটা করলাম, ভিটামিন কি, ভিটামিনের ভাগ, তাদের অভাবে কি প্রবলেম হয়, আমাদের কি কি রোগ হয়, এই পোর্শন এবং তার সঙ্গে রিলেটেড গুলো করলাম। তা আজকের যে অংশটা আমরা পড়লাম বা আলোচনা করলাম, আমরা আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অ্যান্সার কেন, কারণ আমি এর উপর দুটো কোশ্চেন রাখবো তোমাদের MCQ, সেই কোশ্চেন দুটির অ্যান্সার তোমাদেরকে আমাকে কমেন্টে দিতে হবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 1, ভিটামিন B12 এ আছে অপশন এ আয়রন 2, অপশন বি কোবাল্ট 3, অপশন সি
জিঙ্ক 2, অপশন ডি ক্যালসিয়াম 2। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, কোন ভিটামিনের অভাবে পাইরিয়া রোগের সৃষ্টি হয়? অপশন এ B12, অপশন বি ই, অপশন সি B1, অপশন ডি সি। নেক্সট পোরশন, নিউক্লিক অ্যাসিড। এখন আসছে এই নিউক্লিক অ্যাসিড কি, অর্থাৎ কাকে বলে নিউক্লিক অ্যাসিড? জীবকোষের প্লাজমা ও নিউক্লিয়াসে উপস্থিত উচ্চ আণবিক ভর সম্পন্ন পলিনিউক্লিওটাইড যৌগ সমূহকেই বলে নিউক্লিক অ্যাসিড। এখন প্রশ্ন আসছে, বা এক কথা আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড হলো, আবার অর্থাৎ আমরা পলিনিউক্লিওটাইডের কথা বললাম, সেটা কি না নিউক্লিওটাইডের পলিমেরিক রূপ। এখন আসছে এই নিউক্লিক অ্যাসিডের টাইপস, প্রকার কত প্রকারের হয়? এটি দু প্রকারের হয়। একটাকে বলবো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে ডিএনএ। আরেকটাকে বলবো রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তাহলে এখন আমাদের আজকের এই দুটো পোরশনে আমরা ডিটেইলস আলোচনা করব, ডিএনএ এবং আরএনএ। এই যে নিউক্লিক অ্যাসিডের দুটি, তবে আমাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে এরা উভয় কিন্তু বায়োপলিমার বা জীব পলিমার। তবে যে সমস্ত পলিমার এককের মানে যে কোনো মনোমার এককের সমন্বয়ে এই পলিমার গঠিত হয়, তবে তাদের আমরা বলি নিউক্লিওটাইড। অর্থাৎ যেসব মনোমার দিয়ে বা মনোমার একক দিয়ে এটা তৈরি হয় তাদের আমরা বলবো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি, আমরা এগুলো নিয়ে সব আসবো। তো প্রথমে যাচ্ছি আমরা এই নিউক্লিওটাইড আবার তিনটি পার্ট নিয়ে, অর্থাৎ তিনটি উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ নিউক্লিওটাইড। এটি তিনটি পার্ট বলতে একটাকে বলবো নাম্বার 1 নাইট্রোজেন ঘটিত একটি হেটারোসাইক্লিক ক্ষারক, অর্থাৎ এটা হবে নাইট্রোজেন ঘটিত একটি হেটারোসাইক্লিক ক্ষারক। যদিও এর আবার দুটো ভাগ রয়েছে, আসছি আমরা। একটাকে বলবো পিরিডিন জাতক, আরেকটাকে বলবো পিরিমিডিন জাতক। এখন প্রশ্ন আসছে এই নাইট্রোজেন ঘটিত হেটারোসাইক্লিক ক্ষারকের মধ্যে দুটো অংশ, পিরিডিন জাতক কারা হবে? অ্যাডেনিন, গুয়ানিন। এই অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন জাতীয় ক্ষারক কারা হবে? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এগুলো হবে। তো এবারে গেল নাইট্রোজেন ঘটিত হেটারোসাইক্লিক ক্ষারক। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে যে স্যার ডিএনএ এর মধ্যে তাহলে কোন ক্ষারকটি আছে এবং আরএনএ এর মধ্যে কোনটি রয়েছে? ডিএনএ এর মধ্যে এই যে অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই তিনটি কিন্তু ডিএনএ আরএনএ উভয় ক্ষেত্রে আছে। অর্থাৎ এখানে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এখানেও রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিএনএ তে থাকছে থাইমিন, এখানে থাকছে ইউরাসিল। এই হলো পার্থক্য। তার মানে এই পোরশনটা কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা। কেন বলছি কথাটা? পরীক্ষায় খুব আসে যে কোনটি আরএনএ তে নেই, থাইমিন, কোনটি ডিএনএ তে নেই, ইউরাসিল। এইগুলো তো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এ তো গেল আমাদের নাইট্রোজেন ঘটিত হেটারোসাইক্লিক ক্ষারক নাম্বার 1। এবার দ্বিতীয় পোরশন কি রয়েছে? পেন্টোজ সুগার, অর্থাৎ এই পেন্টোজ যে সুগারের কথা আমরা বলছি, এখানে কি রয়েছে? পেন্টোজ সুগারের মধ্যে রয়েছে দুটি। একটি ডিএনএ তে যেটা থাকবে সেটাকে কি বলবো? ডিঅক্সিরাইবোজ। আর অর্থাৎ ডিএনএ তে থাকবে
ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ তে থাকবে রাইবোজ। তাহলে থার্ড পার্টটা কি? এবার আমরা চাইলে এই ডিঅক্সিরাইবোজ আর রাইবোজের স্ট্রাকচার আমরা করতেই পারি। দেখা যাক এই ডিঅক্সিরাইবোজ অর্থাৎ যদি আমরা স্ট্রাকচারটা করি তাহলে আমরা দুটো পাবো। উপরে ওই যেমন আছে থাকবে। এবার এখানে কি হবে? এটা পাবো, আরেকটি পাবো, এই যে বাম দিকের যে পোর্শনটা লিখেছে অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা কোথায়, শুধু এই দুটো কার্বনের ডিফারেন্স রয়েছে। অর্থাৎ যেটাতে দেখবে দুটো ওএইচ একই সঙ্গে রয়েছে নিচের দিকে, সেটাকে বলবো আমরা রাইবোজ, অর্থাৎ এটা আরএনএ তে থাকবে। আর যেটা এখানে রয়েছে এইচ করে নিয়ে সেটাকে বলবো ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা ডিএনএ তে থাকবে, এটা থাকবে আরএনএ তে। এটা কিন্তু ডিএনএ আরএনএ এর গঠন নয়, তাতে যে পেন্টোজ সুগার থাকে তাদের গঠনের কথা বলছি, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজম। এ তো গেল পেন্টোজ সুগার। নেক্সট পোরশন কি? ফসফেট, অর্থাৎ ফসফেট গ্রুপ থাকবে নিউক্লিওটাইডে। এই ফসফেট গ্রুপ সব ক্ষেত্রেই থাকবে, অর্থাৎ সে ডিএনএ হোক কিংবা আরএনএ, উভয় ক্ষেত্রেই কিন্তু ফসফেট গ্রুপ নিউক্লিক মানে উভয় ডিএনএ আরএনএ উভয় নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফেট গ্রুপ থাকবে। তাহলে এই হলো আমাদের নিউক্লিওটাইড। তাহলে এক কথায় যদি আমরা এটাকে একটু শর্ট করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? তাহলে আমাদের যেটা শর্ট ফর্মে দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে নিউক্লিওটাইড। তাহলে তিনটি জিনিস নিয়ে গঠিত সংক্ষেপে বললে। একটি হলো পেন্টোজ সুগার, হেটারোসাইক্লিক ক্ষারক শর্টে লিখছি। একটি হেটারোসাইক্লিক ক্ষারক, একটি পেন্টোজ সুগার এবং একটি ফসফেট গ্রুপ। এবারে এই যে হেটারোসাইক্লিক ক্ষারক আর ফসফেট গ্রুপ অর্থাৎ এই যে পোরশন, এটাকেই নাম দেওয়া হয় নিউক্লিওসাইড। আর তার সঙ্গে থাকবে কি? একটি ফসফেট গ্রুপ। তাহলে এই যে পেলাম নিউক্লিওসাইড আর ফসফেট গ্রুপ মিলে হলো নিউক্লিওটাইড। তাহলে আমরা এই নিউক্লিওটাইড অর্থাৎ ডিএনএ কিংবা আরএনএ দুটোই আমরা গঠন তৈরি করতে পারি। তো তখন মনে রাখতে হবে এর সঙ্গে কি যোগ হবে? এখানে ক্ষারক যোগ হবে একটা পার্ট, যেটা সুগার, আর ওর সঙ্গে একটা ফসফেট করে গ্রুপ যোগতে হবে। তাহলে ডিএনএ আরএনএ স্ট্রাকচারে যদি এটা পলিমেরিক স্ট্রাকচার, তাহলে আমরা ওর কি লিখতে পারি না ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড আর সেটা হবে রাইবোনিউক্লিওটাইড। অর্থাৎ একটা হবে ডিএনএ এর মনোমেরিক গঠন এবং এটা হবে আরএনএ এর মনোমেরিক গঠন। তাহলে আমরা সরাসরি ডিএনএ আরএনএ গঠনে যাচ্ছি। তাহলে তখন এখানটা কি থাকবে? থাকবে একটি ক্ষারক, আর এইখানটা চেঞ্জ হবে একটু, এটা হবে CH2 ও ওর সঙ্গে থাকবে কি? একটি ফসফেট গ্রুপ, অর্থাৎ এই যে ক্ষারকটা এর মধ্যে থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। যেহেতু ডিএনএ, আমি স্পেশালি আগেই বলেছি যে ডিএনএ এর ক্ষেত্রে আমাদের কি থাকবে? থাইমিন, অর্থাৎ এইটা। আর এখানে কি হবে? সিমিলার স্ট্রাকচার হবে
অর্থাৎ এতে হবে ক্ষারক, অবশ্যই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, আর এই পোরশনটা এখানকার মতোই হবে CH2 ও ফসফেট ডবল বন্ড ও মাইনাস ও মাইনাস। তাহলে এই হলো ডিএনএ এবং এটা হবে আরএনএ, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এই যে গঠন আমরা মনোমেরিক গঠন পেলাম। এবারে চলে যাচ্ছি আমরা নেক্সট কি, এই ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য কি রয়েছে। দেখো যে ডিএনএ এবং আরএনএ এদের মধ্যে পার্থক্য বললে বোঝায় অনেক দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে। যদি আমরা বলি ডিএনএ হবে দ্বিতন্ত্রী আর আরএনএ হবে একতন্ত্রী। ডিএনএ সাধারণত দেখা যায় এরা বংশগতি ধারক এবং বাহক, কিন্তু আরএনএ কি করে, বিশেষ করে স্মল এম আরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, এদের কাজ কি হবে না ডিএনএ যে প্রয়োজনীয় বংশ সংকেত সেটা বহন করবে, ক্যারি করবে। শুধু তাই না, প্রোটিন সংশ্লেষ করা এগুলো কাজ। নাম্বার 3, এটা প্রধানত কি করে কোষের নিউক্লিয়াসে থাকে, এটা কিন্তু কোষের সর্বত্র থাকে। এরা কি করে, এদের কোনো প্রকারভেদ নেই, তবে রূপান্তর আছে, কিন্তু এদের প্রকারভেদ আছে, রূপান্তর নেই। ডিএনএ কি করে, এরা সাধারণত দেখা যায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জৈবিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর তারা কি করে, কোষের রাইবোজোমের সঙ্গে মেসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে কি করে সংযুক্তি স্থাপন করে এবং পলিজোম গঠন করে। তাহলে এই হলো আমাদের ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। তাহলে আমরা এই ডিএনএ আরএনএ এর গঠন এবং পার্থক্য করলাম। অ্যাকচুয়ালি এই ডিএনএ এর প্রথম 3D মডেলে উপস্থাপনা করেন। 3D মডেল অর্থাৎ তার ডাবল হেলিক্স স্ট্রাকচার বা পেঁচানো দ্বিতন্ত্রী গঠনের প্রথম আলোকপাত করেন দুজন সায়েন্টিস্ট 1953-তে, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস কিক। তাই এই বিশাল অবদানের জন্য ওনাদের অর্থাৎ 1962-তে নোবেল প্রাইজ পান ওনারা। তো প্রশ্ন আসছে এই যে ডিএনএ এত ইম্পর্টেন্স আমাদের চলার পথে বংশগতি ধারক বাহক, কিন্তু প্রশ্ন থেকেই যায় যে বিশেষ করে এখন ব্যবহার হচ্ছে আর নতুন পোর্শন হলো কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। আমরা ফিঙ্গারপ্রিন্ট শব্দের সঙ্গে পরিচিত। ফিঙ্গার বলতে আঙুল, অর্থাৎ কি না আঙুলের অগ্রভাগের ছাপ আমরা নেই, কিন্তু মনে রাখতে হবে শল্য চিকিৎসায় অর্থাৎ প্লাস্টিক সার্জারির মারফত এখন আঙুলের অগ্রভাগে ছাপের পরিবর্তন করা সম্ভব হচ্ছে। তাহলে এখন আর সেই আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপরাধী কিংবা অন্যান্য ক্ষেত্রকে শনাক্তকরণ করা যায় না। তাই এখন করা হয় ডিএনএ পরীক্ষা। এই ডিএনএ পরীক্ষা তো কনফার্ম এবং সেখান থেকে জানা যায়। তাই এই যে ডিএনএ পরীক্ষা এটাকেই বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এখানে কি সুবিধে না এটাতে অপরাধীকে শনাক্তকরণ করা কিংবা কোনো কৃতিত্ব নির্ধারণের ক্ষেত্রে প্রবলেম হলো হসপিটালে, যে কোনো একটা সন্তানকে নিয়ে যে এ বলছে আমার সন্তান, সে বলছে আমার সন্তান, তাহলে এক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ডিসিশন নেবে? তাহলে সেক্ষেত্রে ডিএনএ পরীক্ষা হলো একমাত্র পরীক্ষা। একেই আমরা বলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ পরীক্ষা সংক্ষেপে। তো এইভাবে আমরা ডিএনএ পরীক্ষা দিয়ে আমরা সহজে নির্ধারণ করতে পারি এগুলো। এবার আমরা যাচ্ছি আরেকটি পোর্শন কি না চারগফের নীতি। এই চারগফের নীতি কি? অ্যাকচুয়ালি এই চারগফের যে নীতি, এই নীতিকে আমরা কাজে লাগাতে পারি কিভাবে না বিশেষ করে দেখা গেছে এই চারগফের নীতির ক্ষেত্রে কি হয় না কোনো ডিএনএ দ্বি শৃঙ্খল গঠনে অ্যাডেনিন এবং গুয়ানিনের যোগফল সর্বদা সাইটোসিন এবং থাইমিন অর্থাৎ থাইমিন ও সাইটোসিনের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে বলি যে অ্যাডেনিন এবং গুয়ানিনের যোগফল থাইমিন ও সাইটোসিনের সঙ্গে সমান হবে। এটাই ছিল চারগফের নীতি। এই নীতিকে কাজে লাগিয়ে কি করতে পারি আমরা? অর্থাৎ ডিএনএ দ্বিতন্ত্রী গঠনে সর্বদা A+G = T+C হবে। একটা উদাহরণ আমরা দিতেই পারি, এক্সাম্পল। কি এক্সাম্পল আমরা নেব?
সাপোজ আমরা নিচ্ছি যে ডিএনএ দ্বিশৃঙ্খল গঠনে একটি বিন্যাসের ক্রম আমরা নিলাম, সেই দ্বিশৃঙ্খল গঠনের বিন্যাস একটা ক্রম নিলাম, সেই ক্রমে কি থাকছে আমরা সাপোজ নিলাম সি এ, তাহলে এর অপর যে শৃঙ্খল বিন্যাসটা তৈরি হবে তার কি হবে, তাহলে এর জায়গায় টি বসাবো, টির জায়গায় এ বসাবো, সির জায়গায় জি, জির জায়গায় সি, টির জায়গায় এ, সি সি, জি জি, এর জায়গায় টি, অর্থাৎ টি এ জি সি এ জি জি টি এই তৈরি হবে। তার মানে আমরা যে কোনো একটা বিন্যাস দেওয়া থাকলে দ্বিতন্ত্রী গঠনে ডিএনএ পূর্ণতাকে নির্ণয় করতে পারি। তাহলে এই যে পোর্শন হলো এটা বায়োলজিক্যাল পোর্শন। তো এই পোর্শনে অর্থাৎ এই বায়োলজিক্যাল পোর্শনে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করছি এটা অনেক বেশি সহজ সরল হয়ে গেল চ্যাপ্টারটা। এবারে আমরা যে অংশটা আলোচনা করলাম এই আলোচিত অংশের উপরে আমি দুটো কোশ্চেন তোমাদের দেব। কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোন ক্ষারকটি ডিএনএ তে অনুপস্থিত? অপশন এ অ্যাডেনিন, অপশন বি ইউরাসিল, অপশন সি সাইটোসিন, অপশন ডি থাইমিন। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, কোনটি নিউক্লিক অ্যাসিডে থাকে না? অপশন এ ইউরাসিল, অপশন বি গুয়ানিডিন, অপশন সি ফসফরিক অ্যাসিড, অপশন ডি রাইবোজ সুগার। এই যে কোশ্চেন দুটো অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।